ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, মাধ্যমিক পরীক্ষাও প্রায় ঘাড়ের উপর এসে পড়ল বলে। তবে আমার তো পরীক্ষা টরীক্ষা নেই, আমি সেই দিক থেকে ঝাড়া হাত পা। বরং অনেক বেশি পরীক্ষার ছিল পুরো জানুয়ারি মাস জুড়ে, একের পর এক অনুষ্ঠান, একের পর এক গন্তব্য। সেগুলো মোটামুটি সামাল দেওয়া গেছে। এই স্টুডিওতে এখন বেশ একটা রিল্যাক্সড মেজাজে বসে আছি আমি, আর তাকিয়ে আছি আমার রেকর্ডিস্ট সৌভিকের দিকে। তাকিয়ে আছি তার অন্য কারণ, ওকে একটা স্পেশাল ধন্যবাদ আমি জানাবো। তবে ধন্যবাদ জানানোর আগে ফর্মালি শুরু করে দিচ্ছি রূপম অন দ্য রক্স প্রেজেন্টেড বাই কংক্রিট ও উনো সিমেন্ট এই অনুষ্ঠানের আরেকটা নতুন পর্ব। সবাইকে স্বাগত জানাই। একটু আগেই বললাম যে আমাদের প্রিয় বন্ধু সৌভিক আমাদের আমাদের সবার রূপম অন দ্য রক্স পরিবারের। তার দিকে আমি তাকিয়েছিলাম, তাকে আলাদা করে ধন্যবাদ জানাতে চাইছি। তার কারণ এই যে গোটা জানুয়ারি মাস জুড়ে ফসেলসের একের পর এক অনুষ্ঠান হলো, আমার ব্যক্তিগত হাই পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট বলা যেতে পারে। সব থেকে ভালো লেগেছে সব মিলিয়ে, যত মঞ্চে গান গাইলাম বাজালাম, যতগুলো মঞ্চে, সব থেকে ভালো লেগেছে সেই মুহূর্তটা যখন আমার ছোট্ট বন্ধু প্রকৃতি আমার ডাকে সাড়া দিয়ে একলা ঘর সবার জন্য গেয়ে শোনালো। আর আরো বেশি ভালো লেগেছে লাস্টে গিয়ে ও বলেছে জয় রক। তো সৌভিককে ধন্যবাদ জানাবো, কারণ সৌভিক তো, যারা জানো না তাদের বলে দিই, সৌভিক হচ্ছে এই প্রকৃতির পিতা। মনে আছে গোলাম মুস্তাফার কিশোর কবিতার সেই লাইনগুলো বলেছিলাম আগে, এই অনুষ্ঠানেই বলেছিলাম, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো এই প্রকৃতির পিতা প্রকৃতি নামক শিশুকন্যাটির অন্তরে ঘুমিয়ে তো থাকেই, পাশাপাশি আমার এই স্টুডিওতেও জেগে থাকে। জেগে প্রচণ্ড অ্যাটেন্টিভ হয়ে নিজের কাজটা সতর্কভাবে করে যায়, এবং খুবই সতর্কভাবে সে তার কন্যা সন্তানের হাতটি ধরে আমার মঞ্চে পৌঁছে দিয়েছিল গান গাইবার জন্য আমারই আমন্ত্রণে। এটার জন্য সৌভিককে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ সৌভিক, এইটা করে তুই আমাকে একটা অন্য আনন্দের সন্ধান দিলি। না, থ্যাংক ইউ তোমাকেও এরকম একটা অপরচুনিটি ওকে দেওয়ার জন্য। আর সেদিনকে অ্যাকচুয়ালি শো থেকে ফিরতে ফিরতে আমি ভাবছিলাম, অনেক পুরনো একটা দিনের কথা, সাল 2007 বা 2008 হবে। ও বাবা, তাই নাকি? কি 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 ঘটনা রে? তোমার হয়তো মনে পড়বে, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, কলেজ স্ট্রিট, ওখানে ফসেলসের একটা শো ছিল, একটা খুব ক্লোজড ভেনিউ। ও আচ্ছা আচ্ছা, যেটার কথা তুই লিখেছিস। হ্যাঁ, আমি ভাবলাম কি না কি। না না, আচ্ছা আচ্ছা, কেউ ভালো বলবে এটা তো এখন প্রত্যাশাই করতে পারি না। যাই শুনি মনে হয় এই রে গাল দিতে এলো বোধ হয়। বল বল বল। হ্যাঁ, তো সেই কনসার্টে আমার মনে পড়ে যে আরো একবার চলো ফিরে যাই এই গানটা হচ্ছিল। তখন সদ্য আমরা একটা ব্যান্ড কম্পিটিশন জিতেছিলাম, ঠিক তার পরপরই, হয়তো পরের সপ্তাহেই। তো সেইখানে তুমি গানটা শেষ করতে করতে লাস্ট হামিংটা যখন হচ্ছে, সেই সময় তুমি আমাকে হঠাৎ হাত দেখিয়ে ডেকে নিলে। আমি বিশ্বাস করিনি আমাকে ডেকে নিলে। তো বর্তমানে আমার যিনি স্ত্রী, তো তার সাথেই শোটা দেখতে গেছিলাম। ও আচ্ছা, এটা তো নতুন ইনফরমেশন। এটা তো স্ট্যাটাসে লেখা ছিল না। না, এটা লেখা ছিল না। তো ও আমাকে বললো তোমাকেই ডাকছে। তো আমি প্রচন্ড ভয়ে, প্রচন্ড একটা টেনশনই বলা যেতে পারে আর কি, স্টেজে উঠলাম এবং তুমি আমাকে পরিচয় করিয়ে দিলে ওখানে যত দর্শক শ্রোতারা রয়েছে তাদের। বললাম রবি উইলিয়ামস। হ্যাঁ, এরকমই কিছু একটা বলেছিলে। আমি তখন সৌভিককে রবি উইলিয়ামস বলে ডাকতাম, কারণ ও একদম ওইরকম দেখতে ছিল। তো তারপরে তুমি আমাকে, যেটা আমি একদম এক্সপেক্ট করিনি আর কি, তুমি আমাকে হাতে মাইকটা ধরিয়ে দিয়ে বললে গানটা শেষ কর। এবং সেই সময় ওই লাস্ট হামিংটার পরে কোরাসটা হচ্ছে, লাস্ট কোরাস। তো গানটা আমি শেষ করেছিলাম, এবং সেই মুহূর্তে আমি খুব একটা উপলব্ধি করতে পারছিলাম না, নাম একটা স্টেটে ছিলাম। উপলব্ধি করলাম যখন বাড়িতে এসে ঘুমোতে যাচ্ছি রাত্রে। আচ্ছা, তখন ভাবছি কি হলো এটা, এক্স্যাক্টলি কি হলো। কারণ এই গানটা, ফসেলসের প্রত্যেকটা গান আমার অসম্ভব প্রিয় গান, কিন্তু এই গানটা
একটা একটা অন্য জায়গা রাখে আর কি ভেতরে। তো সেই গানটা তুমি আমাকে শেষ করার একটা অপরচুনিটি দিলে আর কি। তো এইটার সাথে আর বারবার একটা এই যে তোর এত আনন্দ হয়েছিল, সেই জন্যই হয়তো আমাকে এই পুরস্কারটা তুই দিলি, যে প্রকৃতিকে তুই অনুমতি দিলি যাতে ও আমার সঙ্গে গায়। অনুমতির তো প্রশ্নই নেই, মানে তুমি বললে যথেষ্ট, এরপরে আর দ্বিতীয় কোনো জায়গা নেই। প্রকৃতি কেমন লাগছে ফসিলস এর মঞ্চে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? ভয় করছে না? না, আমার তো ভয় করছে। আমার ভয় করছে। ও তোমার ভয় করছে, ওর ভয় করছে না, আমার ভয় করছে, ওর ভয় করছে না। কাজে ওর জন্য একটা জোরে হাততালি হোক। আচ্ছা, তুমি তো যুব, আমি তো বৃদ্ধ, কিন্তু আমাদের মধ্যে কি একটা মৈত্রী আছে? এটা যুব মৈত্রী উৎসব, এই উৎসবের নাম। আমাদের মধ্যে কি মৈত্রী আছে? হ্যাঁ হ্যাঁ আছে, আমাদের মধ্যে মৈত্রী আছে। দেখে দেখে কি মনে হচ্ছে? তাহলে একটা আমার লেখা, আমার সুর করা আর ফসিলস এর একটা গান তুমি কি গাইবে? হ্যাঁ। কি গান গাইবে বলো? একলা ঘর গাইবো আমি আজকে। একলা ঘর গাইবে? তাহলে একটু দীপ কাকুকে গিয়ে বলো একলা ঘর গাইবে। দীপ কাকুকে বলো বায়াতে। অ্যালেন কাকু কোথায়? বিশ্রাম নিচ্ছে। দীপ কাকু বায়াচ্ছে। তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। যাক, ফসিলসের জানুয়ারি ট্যুর নিয়ে যেটুকু বলার ছিল, শেয়ার করার ছিল, অলরেডি করে ফেললাম। ফাইনালি তাহলে আমরা এবার অন্য প্রসঙ্গে যেতে পারি হাঁপ ছেড়ে। ব্যাপারটা হলো যেটা নিয়ে বলতে চাইছি। এক মিনিট। হ্যাঁ, এই জানুয়ারি ট্যুর নিয়েই আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। মানে এই জানুয়ারি ট্যুরের মধ্যে তো অনেক কিছু হলো, শুধু তো শো হয়নি, অনেক তর্কাতর্কি, বাকবিতণ্ডা, অনেক কিছু হয়েছে, এবং যার কেন্দ্রবিন্দুতে ছিলে তুমি। আমি ছিলাম। হ্যাঁ, তো সেটা নিয়েই আমার একটা প্রশ্ন আছে এবং আমি এই প্রশ্নটা আজকে করবই। আচ্ছা, কর তাহলে। তার আগে বলে নিই, প্রশ্নটা হয়তো একটু আনকমফোর্টেবল হতে পারে। আনকমফোর্টেবল প্রশ্ন করবি? আচ্ছা, তাহলে তোর যে প্রশ্নমালা যেটা ছিল, যেটা পেন্ডিং 10টা প্রশ্ন, আমরা 6টা প্রশ্ন অবধি গেছিলাম, এটাকে তার 7ম প্রশ্ন বানিয়ে দিই। হ্যাঁ, তাহলে তুই আজকের প্রশ্নটা করার পরে আর সুযোগ পাবি 3টে প্রশ্ন সারা জীবনে। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, বেশ। 7ম প্রশ্ন। আচ্ছা রূপম দা, আজকে সোশ্যাল মিডিয়ার তো একটা সাংঘাতিক আবির্ভাব আমরা চারদিকে দেখতে পাই। সবকিছু আবির্ভাব কেন রে, আধিপত্য বল। হ্যাঁ, বলা যায়। তো সেই সোশ্যাল মিডিয়ার হয়তো ভালো দিকও আছে, কিন্তু আমার চোখের সামনে আপাতত খারাপ দিকগুলো এই জন্যই আসছে কারণ তার একটা মেজর সেকশন হলো ট্রোলিং। তো এই ট্রোলিং ব্যাপারটা কখনো কখনো প্রাণঘাতীও হয়, আবার কখনো কখনো অ্যাকিউট ডিপ্রেশনের কারণও হয়। তো এটা নিয়ে তোমার কিছু বলার আছে কি? আমার মনে হয় তুমি বুঝতে পারছো আমি কি নিয়ে বলছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। প্রচুর ট্রোলিংয়ের কেন্দ্রবিন্দুতে, যেটা তুই একটু আগে বলছিলি যে তর্ক বিতর্ক বাক বিতণ্ডা, সবকিছুরই কেন্দ্রবিন্দুতে যেন আমি দণ্ডায়মান, এবং এই ট্রোলিংয়েরও বহুদিন ধরেই লক্ষ্য আমি, সে সবাই জানে মোটামুটি। এ প্রসঙ্গে যেটা বলবো, যেটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে যে বহুদিন আগে পরিচালক অয়ন চক্রবর্তী, যার সঙ্গে বেশ কিছু কাজ আমি করেছি, তার একটি স্টেটাসের কমেন্ট বক্সে আমার বিশেষ করে একজনের সঙ্গে একটা ঝগড়া বেঁধে গেছিল। সেই ভদ্রলোক দাবি করছিলেন যে ফসিলস হচ্ছে 2টি অ্যালবামের ব্যান্ড। তো এই কথাটা শুনে ন্যাচারালি আমার মাথাটা গেছে গরম হয়ে। আমি তাকে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করে যাচ্ছিলাম যে মা, ফিরে চলো, ভূধার তিলোত্তমা, অপদার্থ, সততার বিলাসিতা, শোনো আমরা কি সবাই, খোড়ো আমার ফসেল, হাজার বিছানা, মহাকাশ, শয়তান, হৃদয় ভাঙবার গান, দেওয়ালি পি, জানলা, এত 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 বিখ্যাত গান রয়েছে। এগুলো কোনোটাই তো প্রথম 2টো অ্যালবামে ছিল না। আরে কি মুশকিল, একদম আদি যে 2টো বিখ্যাত গান সেদিনও ছিল, আর তোমার চোখের কালো চাই, অথবা আরেকটাও আছে কমলো মেঘেদের ওজন। এই গানগুলোও তো ফসিলসের প্রথম 2টো অ্যালবামে ছিল না বাবা। অথচ
এগুলোকেও লোকে বেমালুম ফসিলসের গান হিসেবেই দাগিয়ে দেয়। তো এসবের পরেও যে বা যারা ফসিলসকে 2 অ্যালবামের ব্যান্ড বলে অভিহিত করতে চায়, তার উদ্দেশ্য যে অন্য কিছু সে তো বোঝাই যাচ্ছে। কাজে এই কথাগুলো তো বলতেই হতো, বললাম। এটাও বুঝলাম যে অন্য পক্ষের জবাব দেওয়ার মতো তেমন একটা ক্ষমতা নেই। বেচারি মনের ভুলে বলে ফেলেছে, বলে ফেলে ফেসেই গেছে। এরকম পাবলিক মাঝে মাঝেই দেখা যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলোতে। আমার সঙ্গে তর্কযুদ্ধে কিছুতেই না এঁটে উঠতে পেরে ভদ্রলোক সোজাসুজি আমাকে অপমান করতে শুরু করেন। তাতে আমারও দুঃখ হয়। আমি পরের দিন অয়নকে বলেছিলাম যে এই লোকটি তোমার বন্ধুবৃত্তে থাকে কি করে বলো তো আমাকে, হয় এ থাকবে নয় আমি থাকব। তাতে অয়ন আমাকে বলেছিল যে এরা তো ট্রোলার, এদের কাজই হচ্ছে মানুষকে নিয়ে ট্রোল করা। আমি তার আগে এই ট্রোলার শব্দটা শুনিনি, বা আমার সঙ্গে কথোপকথনে কেউ ট্রোলার শব্দটা ব্যবহার করেনি, সেই প্রথম। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এ তাহলে মানুষ না? বলল না, এ ট্রোলার। এই জায়গাটায় না সৌভিক আমি একটু ঘেঁটে আছি। এই প্রসঙ্গটা এলেই না যে তারা মানুষ নাকি তারা ট্রোলার, এটা এলেই আমার একটা গানের কথা মনে পড়ে যায়, বিশেষ করে একটা লাইনের কথা। গানটা হলো হিউম্যান, ব্যান্ডের নাম দ্য কিলার্স। আর লাইনটা বলছে, আর উই হিউম্যান অর আর উই ডান্সার? আর আমার প্রশ্নটা হচ্ছে, আর উই হিউম্যান অর ট্রোলার্স? তো এই হলো ব্যাপার। আমি সৌভিক বুঝলি একদম প্রথম থেকে মানুষপন্থী। ট্রোলারই হোক বা বাঁদরই হোক বা ছাগলই হোক বা মুরগি বা নাশপাতি বা ধর চেয়ার টেবিল, সব কিছুর মধ্যেই আমি মানুষ খুঁজি। কোথায় মানুষের স্পন্দন দেখতে পাই, কোথায় মানবীয় ব্যবহার দেখতে পাই, সেখানে অনুভূতির এই অপব্যবহার দেখে আমি চমকে চমকে উঠি। মানে ধর রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ এসে হঠাৎ করে একটা কথা নেই বার্তা নেই গাট্টা মেরে চলে গেল, এ তো হয় না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা আকছার ঘটতে থাকে, এবং যেটা ঘটতে থাকে সেটা হচ্ছে মিথ্যে কথার একটা জমজমাট বাজার রমরমিয়ে চলতে থাকে। আগেও ছিল এই মিথ্যে কথার বেশাতি, বুঝলি? মানে এটা সবার সঙ্গেই হয়, আমার সঙ্গেও হয়েছে। যেহেতু আমার সঙ্গে সরাসরি মেলামেশার সুযোগ নেই, তাই নানা রকম গল্প বানিয়ে সেটার প্রচলন। ধর এই নেশার গল্পটা আমাকে ঘিরে, এটা যে প্রচলন সে কবে হয়েছে কেন জানিস তো? তার কারণ হচ্ছে সাইকেডেলিক রক যারা করেছেন তারা স্টেজে এক ধরনের শেকলহীন জীবন উদযাপনের কথা বলেছিলেন, এই বার্তা দিয়েছিলেন। অনেকের নামই বলতে পারি, জিম মরিসনের নাম বলবো বিশেষ করে, কারণ তার কথাতে আমি এই জীবনের স্বতঃস্ফূর্ত এবং বাধাহীন উদযাপনের আগ্রহ পেয়েছিলাম। এরা অনেকেই নেশাবাহিত হয়ে সেখানে পৌঁছেছিলেন, কিন্তু আমি তো আরও আধুনিক সময়ের। আমার মনে হয়েছিল যে নেশার হাত না ধরলেও, মানে কোনো রাসায়নিক নেশা বা জৈবিক নেশা, এই সমস্ত বায়বীয় পদার্থ বা তরল, এর হাত ধরতে হবে কেন? সঙ্গীত তো নিজেই একটা চরমতম নেশা। যদি মাথাটাকে ছেড়ে দেওয়া যায়, পুরোপুরি সঙ্গীতমুখী করে ফেলা যায়, তাহলে তো সেখান থেকেও নেশা তৈরি হতে পারে। আমি সেটা করতে চেয়েছিলাম। এটা নিয়ে আমার বইপত্রে লেখালেখিও আছে। আমি স্টেজে উঠে নিজেকে ছেড়ে দিচ্ছি, পড়ে যাচ্ছি, পড়তে পড়তে শেষ মুহূর্তে গিয়ে নিজেকে আটকে নিচ্ছি, আটকে আবার সোজা হয়ে দাঁড়িয়ে আবার ছেড়ে দিলাম, আবার পড়ে যাচ্ছি, আবার নিজেকে আটকে নেব। এখন এরকম একটা দৃশ্য ছোট করে তুলে নিয়ে সেটা নিয়ে প্রবল হাসাহাসি, রঙ্গরসিকতা, এটা এক ধরনের মূর্খতা, এটা এক ধরনের অশিক্ষাই প্রমাণিত করে। কিন্তু সেটাই বাজারে বিকোয়। যেমন বাজারে বিকোয় এই অন্ধবিশ্বাস যে এই জিনিসগুলো নেশা না করে নাকি করা যায় না। তোর মনে হচ্ছে আমি নেশা করে আছি? এ আবার কিরম প্রশ্ন? না। আমি যদি এক্ষুনি তোকে এটা করে দেখাতে পারি তাহলে কি বলবি? আমি তো জানি। কি জানিস? যে তুমি একদম সুস্থ আছো। এবং আমি এটা করে দেখাতে পারি, তাই তো? এটা জানিস তো? হ্যাঁ, একদম। এটাই বেশিরভাগ লোক জানে না, জানেনি, জানবার চেষ্টাই করেনি কোনোদিন। বরং আন্দাজে যে ঢিলটা মারা যায় সেই সহজ পথটা নিয়েছে, এবং তারা দৃঢ় বিশ্বাসে ভেবে এসেছে এই প্র্যাকটিসগুলো, এই দেহভঙ্গিগুলো
বা এই তাণ্ডব যেটা আমি স্টেজে করি, এটা নেশা ছাড়া করা যায় না। এই যে ভুল কনভিকশন বা রং পারসেপশন, এটা এক ধরনের কুসংস্কার, কিন্তু এই কুসংস্কার নিয়েই মানুষ বাঁচে। এরকম অনেক মিথ্যে বুঝলি বাজারে রটতে থাকে। সবগুলো মিথ্যে যে কতটা মিথ্যে তা উন্মোচন করতে আমি সামনাসামনি এসে বলতে পারি না। তার কারণ সবকিছু বলা যায় না। সবকিছু বলে দিলে পরে অনেক মানুষেরই অনেক রকম অসুবিধা তৈরি হবে, যে অসুবিধাটা হয়তো তাদের আকাঙ্ক্ষিত নয়। কাজেই আমাকে একজন দায়িত্ববান মানুষ হিসেবে সবার সুবিধে অসুবিধে হিসেব করে চলতে হয়। কাজেই সমস্ত কিছু উন্মোচন আমি করতে পারি না, কেউই করতে পারবে না। পৃথিবীতে কোনো লোকই সমস্ত বিষয় নিয়ে সারা বিশ্বের সামনে বসে আলোচনা করতে পারবে না। পেছনের অনেক সীমাবদ্ধতা, অনেক জটিলতা থাকে। কিন্তু সামাজিক মাধ্যম এই যে পেছনের অনেক কমপ্লিকেশন, তার কোনো তোয়াক্কা করে না। তারা একটা কিছু স্পেকুলেট করে আর তারপর সেটা নিয়ে বলেই যায়, যতক্ষণ না সেটা একটা অসহ্য জায়গায় গিয়ে পৌঁছয়। কিন্তু একটা কথা মনে রাখবি সৌভিক, পৃথিবীতে আমরা যে সমস্ত অভিজ্ঞতাগুলো পাচ্ছি সেগুলো যে সূক্ষ্ম অনুভূতি বহন করে আনে, সেই অনুভূতিগুলো যাপনের একটা শাস্তি বলতে পারিস। যেটা আমি যখন প্রকৃতির গানটা শেয়ার করেছি সেখানে আমি লিখেছিলাম এই কথাগুলো। গতকাল প্রকৃতির পাশে দাঁড়িয়ে মনে হলো নবীন এই প্রতিভাও একদিন বড় হবে, মহীরুহ হবে। তারপর পৃথিবীর কষ্টের ভাগ ওকেও বইতে হবে। সত্যিকারের বড় হলে, পৃথিবীর অধিকারী হতে পারলে পৃথিবী ছেড়ে কথা বলে না। পৃথিবী প্রতিশোধ নেয়, পরীক্ষাও নেয়। প্রকৃতির গান গাওয়া শেষ হলে তাই আমি নমস্কার করলাম এই নব্য প্রতিভাকে। আমরা পারিনি, ভয় পেয়েছি, ওর সাহস আছে। ও আমাদের সব্বার নেত্রী, একজন মহাপুরুষ, থুড়ি মহামানুষ হয়ে উঠুক। আসলে আমার সবথেকে বড় সমস্যা কি হয়েছে জানিস? আমি যে গান বাজনা এসেছিলাম, যে পথ ধরে এসেছিলাম, তা ভীষণ মানুষপন্থী ছিল। আমি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, মানুষের সান্নিধ্যে থাকা, তাদের কথা শোনা এবং তার জবাব দেওয়া, তাদেরকে কিছু বোঝানো, অর্থাৎ শিক্ষকতা এবং ধর একজন প্রোটেস্ট সিঙ্গার সংরাইটারের যে কাজ। যদিও পুরোপুরি প্রতিবাদের গান আমি লিখছি না, কিন্তু এই আমার সব গানের মধ্যে এক ধরনের প্রতিবাদ আছে, বা এক ধরনের সমান্তরাল সত্য পৌঁছে দেওয়ার, জানিয়ে দেওয়ার একটা চেতনা আছে। এইগুলো হলো অ্যাভাগাদ শিল্পীর বৈশিষ্ট্য, তার কাজের ধরন, তার কাজের ধর্ম। এই কাজ করতে করতে অ্যাক্টিভিস্ট হব এরম ভেবেছিলাম, বিখ্যাত হব ভাবিনি। কিন্তু তালে গোলে হরি বলে আমি বিখ্যাত হয়ে গেলাম, সে দায় আমার না। কেন মানুষ আমাকে বিখ্যাত করলেন কে জানে। কিন্তু এই খ্যাতির বিড়ম্বনা আমাকে যেভাবে একটা চৌকো খোপের মধ্যে আটকে ফেলল না, ওই যে স্টেজে দাঁড়িয়ে নিজেকে ছেড়ে দিচ্ছি, পড়ে যেতে যেতে আবার উঠে দাঁড়িয়ে আবার ছেড়ে দিচ্ছি, ওটা হলো একটা শূন্যতায় পৌঁছবার ইচ্ছে, যেটা ম্যাট্রিক্স সিনেমায় দেখিয়েছিল। অর্থাৎ তুমি একটা শূন্যতায় দাঁড়িয়ে আছো, তোমার আশেপাশে কিন্তু কোনো স্পেসই নেই, কোনো সময় নেই, কোনো স্থান নেই, কোনো অনুষঙ্গ নেই। সেটাই প্রকৃত স্বাধীনতা। সেই জায়গায় যাওয়া যায় না। এখন বুঝলাম সেখানে যেতে গেলে তা খুবই হাস্যকর দেখায়। দার্শনিকরাও তো সময়ে সময়ে হাস্যকর, তাই না? ঠিক করে তারা চুল আঁচড়ায় না, গোপ দাড়ি, পোশাক আশাক অবিন্যস্ত হয়ে থাকে। সৌভিক, হঠাৎ রোমাঞ্চিত হয়ে উঠছি। আমি চিন্তা করছি আমার স্মৃতিতে আসছে সেই গ্রিক গণিতজ্ঞের কথা, যে হঠাৎ উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে দিয়ে দৌড়চ্ছে আর বলছে ইউরেকা ইউরেকা। আশেপাশের লোকগুলো হাসছে তাকে নিয়ে, কিন্তু এরা জানে না যে ওই লোকটার নাম আর্কিমিডিস। আর ওই লোকটা নেহাত খেলার ছলে আবিষ্কার করে ফেলেছে নাব্যতার সূত্র। ওই সরল সোজা মানুষগুলো যারা হাসছে আজকে, নেহাতি সমাজ উপযোগী বা যুগোপযোগী হওয়ার তাড়নায়, তাদের নাম ইতিহাসে লেখা থাকবে না, লেখা থাকবে আর্কিমিডিসের নাম। লোকগুলো জানে না। হাসতে চাইলে তো আইনস্টাইনকে নিয়েও হাসা যায়, কিন্তু আমরা যেন ভুলে না যাই সক্রেটিসকেও হেমলক বিষ পান করতে বাধ্য করেছিল তার সমাজের বিচার ব্যবস্থা। গ্যালিলিও গ্যালিলিকে দেওয়া হয়েছিল সিয়েনায়
আমৃত্যু নির্বাসন। আমারও আবদ্ধ লাগে বুঝলি সৌভিক। মিথ্যে কথার এই পাহাড় ক্রুশকাঠের মতো বইতে বইতে ক্লান্ত হয়ে পড়ি, আর তখন গাইতে ইচ্ছে করে। বসে 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 আমার খেয়াল পড়ে ধসে, তবু দেয়াল ভাঙার ইচ্ছে থেকে যায়। এই যে দেয়াল ভাঙার কথা বললাম, এটা কোন দেয়াল বলতো? চতুর্থ দেওয়াল, ফোর্থ ওয়াল। এই ফোর্থ ওয়াল ভেঙে আমি তো সেই মানুষের সঙ্গে কথোপকথনই করতে চেয়েছি বরাবর। মৃণাল সেনের সিনেমার চরিত্ররা যেমন সিনেমার পর্দা ছেড়ে দর্শকের দিকে তাকিয়ে কথা বলে ওঠে, আমিও তেমন মানুষের থেকে দূরে সরিয়ে আড়ালে সাবধানে আরামে রেখে দেয় যে স্টারডম, যেখানে কালো চশমা পরে কারোর দিকে না তাকিয়ে কারোর কথা না শুনে অম্লান বদনে বেঁচে থাকা যায়। আমার তো সেই লক্ষ্য কোনোদিনই ছিল না। আমি মানুষের কথা শুনতে চেয়েছিলাম, সত্যি কথা বলতে এবং শোনাতে চেয়েছিলাম। মানুষকে তার মনুষ্যত্ব কেড়ে নিয়ে ট্রোলার ভাবতে হবে, এটাই যে পৃথিবীর সত্য তা জানা আমার বাকি ছিল সৌভিক। আমি কত আশা নিয়ে আরটিআরের আজকের পর্বটা প্রেজেন্ট করতে এসেছিলাম, কিন্তু পড়ে গেলাম সৌভিকের প্রশ্নের খপ্পরে। সেই যে কি প্রশ্ন, আমাকে পুরো পেড়ে ফেললো। মানে আমি ছিলাম সপ্তম স্বর্গে, একদম মাটিতে আছড়ে ফেললো বলা যেতে পারে। তবে আছড়ে পড়েও আমি ভুলে যাইনি আমার নতুন বই খোড়ো আমার ফসিল, যেটা হচ্ছে একটা দীর্ঘ সময় জুড়ে বিভিন্ন পত্রপত্রিকাকে দেওয়া আমার সাক্ষাৎকার, তার একটা সংকলন। এবং এই সাক্ষাৎকারগুলো খুব কাজের। মানে এর মধ্যে কেন আমি গান গাই, কিভাবে আমার প্রেজেন্টেশন আমি তৈরি করলাম, পারফরমেন্স এরকম ভাবলাম কেন, আমি কি গাইতেই এসেছিলাম নাকি মূলত লিখতে এসেছিলাম, নাকি জনসংযোগই ছিল আমার মূল উদ্দেশ্য, এই সব বিষয় নিয়ে প্রচুর ঘষা মাজা এই বইটাতে আছে। এবং আমি দেখলাম, অবাক হয়েই দেখলাম যে তোমাদের অনেকেই এই বইটা সম্পর্কে আগ্রহ রাখো। এই বইটা সম্পর্কে আগ্রহ মানে হলো আমাকে জানার আগ্রহ। বইমেলার ৩১৮ নম্বর স্টলে, অর্থাৎ মান্দাস প্রকাশনী স্টলে যারা বার করেছে আমার খোড়ো আমার ফসিল, সেখানে যারা এসেছিলে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আমি একটা আলোচনার অংশবিশেষ পড়ে শোনাতে চাই। আলোচনা করেছেন যিনি, তিনি আমার একজন শ্রদ্ধার মানুষ, যদিও বহুদিন ধরে তার নানা কাজকর্মের সঙ্গে পরিচিত থেকেও তার সঙ্গে আজও আমার আলাপ হয়নি। আমি যখন নব্য যুবক, নিজের গানবাজনা নিয়ে কাজকর্ম প্রায় শুরুর দিকে আর কি, যে শুরু করছি, এরকম সময়ে একটা প্রতিষ্ঠিত খবরের কাগজে একটা কলম বেরোতো। লিখতেন এই ভদ্রলোক, নাম অভিজিৎ অধিকারী। কলমের নাম ছিল গিটার শিক্ষার আসর। সেখানে গিটার শিক্ষা দেওয়া হতো না, যেটা করা হতো সেটা হচ্ছে নতুন সৃজনশীল শিল্পীদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া। তখন থেকেই ভদ্রলোকের সম্পর্কে আগ্রহ জন্ম নিয়েছিল। এবং আমি সেই সময় যেটা করতাম, যাদের লেখা পড়ে ভাল লাগছে তাদের কাছে আমার বাড়িতে তৈরি করা ডেমো ক্যাসেট পৌঁছে দেওয়ার একটা চেষ্টা চালাতাম। এর সঙ্গে কিন্তু যোগাযোগ করে উঠতে পারিনি। পরে দেখলাম অন্য আরেকটা কাগজে যে ডেমোটা আমি জমা দিয়ে এসেছিলাম, যাদের একটা উল্লেখযোগ্য গান বাজনার পাতা ছিল। আচ্ছা, কাগজের নামগুলো আমি বলতে পারছি না, রেডিও অনুষ্ঠান তো, তাই বলছি এভাবে। সেই ডেমো সম্পর্কে খুব উচ্ছ্বসিত হয়ে লিখেছিলেন মনা পাকড়াশি বলে একজন। এই মনা পাকড়াশিকে নিয়ে কিছু কথা আমি বলবো আগামী দিন, বেশ ইন্টারেস্টিং কথাই বলা যাবে। আজকে থাক। মনা পাকড়াশির এই লেখার পাশাপাশি দেখলাম অভিজিৎ অধিকারীও আমার গানের ডেমো নিয়ে আলোচনা করেছেন। অদ্ভুত হলো এই যোগাযোগ। অভিজিৎ বাবু আমার এই নতুন বই সাক্ষাৎকার সংকলন খোড়ো আমার ফসিল, এটা পড়ে বেশ কিছু কথা লিখেছেন। আমার মনে হয়েছে যথার্থ লিখেছেন। আমি সেই লেখা তোমাদের সবাইকে আজ পড়ে শোনাতে চাই। তার আগে বলি যে অভিজিৎ বাবুর সম্পর্কে একটু খবরাখবর জানতে কে ইনি, সম্পাদক পুষণদাকে, মানে পুষণ গুপ্ত, তাকে জিজ্ঞেস করেছিলাম এর পরিচয়। জানতে পারলাম ইনি মহিনের ঘোড়াগুলির খুবই ঘনিষ্ঠ মানুষ ছিলেন, গৌতম চট্টোপাধ্যায়ের একজন শিষ্য। 1982 সালে বাংলা ব্যান্ড এক্কা, এই এক্কার গোড়াপত্তনেও এর একটা যোগাযোগ ছিল। গিটার শিক্ষার আসর ছাড়াও ইনি আরেকটা কলমও লিখেছেন নিয়মিত, তার নাম আগুন মুখ গিটার। এবং সবথেকে বড় কথা, ইনি শুধু লেখক নন, ইনি একজন সঙ্গীত শিল্পী
একজন সঙ্গীত স্রষ্টাও বটে। এত কিছু জানা গেল অভিজিৎ বাবু সম্পর্কে। এবার তাহলে পাঠ করা যাক তিনি কি লিখলেন আমার বই খোড়ো আমার ফসল নিয়ে। অভিজিৎ অধিকারী লিখেছেন, মণিদার মৃত্যুর বোধহয় বছর দুয়েক পরে তাঁরই মৃত্যু বার্ষিকীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি প্রথম ফসেলস শুনি। কালো পোশাক পরে কয়েকটি ছেলে গাইছেন। সেই অডিটোরিয়ামের অ্যাকোস্টিক ভয়ঙ্কর। তারই মধ্যে ওদের হাই ভোল্টেজ সাউন্ডে লিরিক হারিয়ে গেলেও তাদের রিদমের দাপট, লিড ও বেস গিটারের ফরম্যাট এবং গায়কী শুনে বা খানিকটা আন্দাজ করে আবার একবার নাড়া খাই এবং নিশ্চিত হই মহিনের ঘোড়াগুলির বিখ্যাত গান শোনো সুধীজন এই গানের পরবর্তী অধ্যায় শুরু হয়ে গেছে। পরবর্তীকালে ফসেলস প্রমাণ করে দিল তারাই প্রথম এবং একমাত্র বাংলার রক ব্যান্ড। ফসেলসের প্রাণপুরুষ রূপম ইসলাম, অয়ন চৌধুরীর সম্পাদনায় খোড়ো আমার ফসেল নামে রূপমের কিছু নির্বাচিত সাক্ষাৎকার নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছে। এতে সেই সময়কার অনেক সুপ্ত ইতিহাস লুকিয়ে। আমি জানি এবং এই সংকলন পড়ে নিশ্চিত হই মণিদা রূপমকে অত্যন্ত স্নেহ করতেন। এই সংকলনটি পড়ে রূপমকে আরও ভালো করে চিনলাম, কাছ থেকে দেখলাম। শিক্ষক বাড়ির ছেলে, নিজে শিক্ষক, পড়াশুনো লেখালেখির মধ্যেই ছিলেন। ছিল সহজাত গান গাইবার দক্ষতা ও সঙ্গীতের প্রতি তীব্র অনুরাগ। 11 বছরের শিক্ষকতার পাঠ ছেড়ে ছুড়ে কেন পাকাপাকিভাবে গানের জগতে এলেন, কেনই বা তার রক গান, এসব কিছুই জানা ছিল না। রূপমের গান যত শুনেছি তার কথা তত শুনিনি। তার জীবন, ভাবনা, মননের খোঁজ পেলাম এই প্রথম নির্বাচিত সাক্ষাৎকারের সংকলনটি পড়ে। তিনি গায়ক, সুরকার, পারফর্মার হলেও সর্বাগ্রে তিনি গীতিকার। লেখালেখিতেই ছিল তার আনন্দ। সে লেখা প্রাথমিকভাবে লিরিক বা গানের কথা নয়। তাই গানের তাগিদে যখন তিনি কলম ধরলেন তখন তিনি কোথাও এলোমেলো হতে পারেননি। শিক্ষার আলোকে বেড়ে ওঠা শিল্পীর উজ্জ্বল আলোর ছটায় আলোকিত হওয়ার আনন্দই অন্য।